ভেঙে খান খান হয়েছে কালীঘাট তৃণমূল পরিষদীয় দলের পর সংসদীয় দলও ভেঙে গেছে এবং ক্রমশই ফাঁকা হয়েছে কালীঘাট তৃণমূল। আর গতকাল বিদ্রোহীদের জানিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দলে ফিরুন, আমি ইস্তফা দেব। আপনারা দলে ফিরে এলে আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব বলে গতকাল চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ নিয়ে কটাক্ষ করেছেন শতাব্দী রায়। এটা মনে হয় 4 তারিখের ভোটের ফলের পর 5 তারিখ করলে ভালো হতো, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে এটা হতো না। হার জিত আছেই, যে কোনো দলই হারতে পারে, জিততে পারে। দল যে টুকরো টুকরো হয়ে গেল, দিদির মতো নেত্রীর দল, সেটা দুঃখজনক। অভিষেকের এই সিদ্ধান্তটা 5 তারিখ নিলে ভালো হতো, যেটা দেরিতে নিল। আসলে এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো, উচিত ছিল 5 তারিখে করা। তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছে, যে কোনো দলই হারতে পারে, জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল, দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, যেটা এতদিন অনেক লেটে নিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি তারা ফিরে আসেন 1 ঘন্টার মধ্যে রিজাইন করবে। ভেরি নাইস অফ হিম। উনি যেটা বলছেন ওটা উনি বেটার বলতে পারবেন, আমি আসলে শুনিনি, কাজে আমি বলতে পারবো না। বিদ্রোহীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দলে ফিরুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। যে লুটেরারা চলে গেছে ভয়ে, তো সেই লুটেরাদেরই ফিরত আসতে বলছেন। প্রথম কথা, মন্তব্যটা স্ববিরোধী। গতকাল কি বলেছেন তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই। 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। 4 মে যখন ওখানে হচ্ছে স্ট্যান্ডিং ওভেশন নিয়েছিলেন, 80 বছরের ওপরের যে এমএলএরা উঠে দাঁড়াতে হয়েছিল তাদের, আজ আপনার পিসি বলেছে স্ট্যান্ডিং ওভেশন দিতে, আপনার তো উচিত ছিল। ন্যূনতম লজ্জা যে নেই তার প্রমাণ হচ্ছে তখন স্ট্যান্ডিং ওভেশনটা নিয়েছিলেন। বার্ষিক যে বিপুল পরিমাণ সুদ, ব্যাংকের টাকা থেকে যে সুদ আসে, সেই সুদ কোথায়, কার জন্য খরচ হয়েছে? সেই সুদ কি সাধারণ কর্মীরা হচ্ছে তাদের জন্য খরচ হয়েছে? এমনি একটা 4 টাকার, প্রতি 4 টাকা স্পেন্ডিং এর 1 টাকা ওনার আকাশ ভ্রমণের জন্য ব্যবহার হয়েছে। ওনার প্রাইভেট ফ্লাইট কিনেছেন, হেলিকপ্টার কিনেছেন, টাকা দিয়েছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, তারপর আবার সেই কোম্পানিকেই হচ্ছে ভাড়া দিচ্ছেন পার্টির অ্যাকাউন্ট থেকে। মানি লন্ডারিং এর, মানি সাইফনিং এর নতুন ভিস্টা খুলেছেন। এটা তো আমরা জানতে চাই, আমাদের তো জানাতে হবে যে এই টাকা কি ভাবে হচ্ছে খরচ হলো, কার জন্য খরচ হলো। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে যারা মনে করছেন আমাকে নিয়ে সমস্যা, তারা ফিরে আসুন, সেই সাংসদ বিধায়করা 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দিচ্ছি। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার সঙ্গে এটাও বলেছেন যে তাদের পক্ষে আসা মুশকিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাটা একটা বাহানা, ছুতো। তাদের অধিকাংশ তো যাচ্ছেন বাঁচতে। আমার তো মনে হয় এবারই তো আসল পরীক্ষা। তো যারা এখন অভিষেক ছুতো করছিলেন অথচ ফিরবেন না, প্রমাণ হয়ে যাবে তারা কিন্তু অন্য কিছুর জন্য ওদিকে গেছে না, সেখানেও বুলি আওড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ এবং জানিয়ে কটাক্ষ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর এই গোটা বিষয়টি নিয়ে কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনে নেওয়া যাক। বহুবার এই ধরনের চ্যালেঞ্জ করেছেন। 19-এ বলেছিলেন যে অর্জুন সিং যদি জেতে উনি হাতের পাঞ্জা নাকি কেটে দেবেন। তারপরে বলেছিলেন দুর্নীতির যদি কোনো চার্জ বা ওনার বিরুদ্ধে কিছু আসে তাহলে উনি নাকি ফাঁসির মঞ্চ, কাউকে কিছু করতে হবে না, উনিই ফাঁসির মঞ্চ বানাবেন এবং তার সেখান থেকে ফাঁসি নিয়ে নেবেন। তো সমস্ত কিছুই হয়েছে, কোনোটাই উনি করেননি।
তো ওনার কথাটা কে বিশ্বাস করবে আমি জানি না, সেটা ওরা তৃণমূলের ভেতরের ব্যাপার। কে বিশ্বাস করে যাবে, কে যাবে না, কে অভিষেকের হাত ধরবে ধরবে না, কে দিদির হাত ধরবে ধরবে না, আমাদের জানা নেই। কিন্তু এটা কমসে কম আমি বলে দিচ্ছি যে ভোটের আগেও যেটা বলতাম যে তৃণমূলের শেষ পর্যন্ত পিসি আর ভাইপোই পড়ে থাকবে, আর কেউ থাকবে না, সেটা সত্যি হচ্ছে। ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে তৃণমূল, চাঞ্চল্যকর দাবি করলেন এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা 200 জন বিধায়ককে জিতিয়ে আনলেও সরকার করতে পারতেন না, সরকার ওরাই করত, কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যেত এরা। যা হয়েছে ভালো হয়েছে, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং এই বিজেপি আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের দলের অনেকের হাত রয়েছে, যারা ভেতরে ভেতরে বিজেপি আমরা তখন ধরতে পারিনি, বুঝতে পারিনি, কিন্তু যেই নির্বাচন হয়ে গেছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এবং আজও বলে যাচ্ছি, যদি মমতাদি 200 খানা এমএলএ হয়ে নিয়ে আসতো না, সরকার করতে পারতো না, সরকার ওরাই করতো। কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যেত এরা। তাই যা হয়েছে ভালো হয়েছে। আমরা টিকিটের জন্য নয়, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা দলবদ্ধ যারা আছি সকলে যে আগামী দিনে বিধায়ক হব বা নির্বাচনে লড়াই করব, এটা আমাদের লক্ষ্য নয়। আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। একদিকে যখন একের পর এক শিবির বদল নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করছেন, তখনই তিনি বলছেন নেত্রীকে আলটিমেটাম বেঁধে দিচ্ছেন, যারা চলে গেছে তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি, ওদের ফেরালে আমি আর থাকবো না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেখানে গেছি যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না, যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো, আমি থাকবো না। আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকবো। আমাদের তো ইলেকশন নির্বাচন হবে, বিধানসভা নির্বাচনে অন্য যদি রেজাল্ট হয়, তার জন্য আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। মানে এ তো ভাবা যাচ্ছে না, সব লজিক কখনো পাওয়া যাচ্ছে। ঋতব্রত তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন কি বলছেন এ প্রসঙ্গে শুনুন। পাহাড় প্রমাণ দুর্নীতি, দুর্নীতিকে মদত দেওয়া, দুর্নীতিগ্রস্তদের পুরস্কৃত করা এবং যারা দলের ভালো চেয়ে দুর্নীতির তথ্য সামনে এনে শোধরানোর চেষ্টা করেছিল, আমার মতো সেই ধরনের কিছু ব্যক্তিকে দলের মধ্যে কোণঠাসা করা এবং শাস্তি দেওয়া, এর সবকিছুর পরিণাম বাংলার মানুষের নির্বাচনে রায়ের মধ্যে দিয়ে শোচনীয় পরাজয়। এবং তারপরেও বাংলার মানুষের রায় মেনে না নিয়ে নির্বাচনে হারিনি, রেজিগনেশন দেব না, এই ধরনের নির্বাচনে হারার পরও দাম্ভিকতা, উদ্ধত্ত এবং অহংকারের ফল হচ্ছে নির্বাচন উত্তর পরিস্থিতিতে যেটা 6 মাস বা 1 বছর বা 2 বছরে হওয়ার কথা ছিল, সেটা আঙুল থেকে ভোটের কালি ওঠার আগেই হওয়া শুরু হয়ে গেল। দলটা আজকে এই করুণ পরিণতি হয়ে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.